হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যাদের পরীক্ষা হয়ে গেছে ফার্স্ট শিফটে তাদের জন্য প্রচুর প্রশ্ন কিন্তু অনেক কমন এসেছে, যেখানে নোট স্টাডি আমাদের তরফ থেকে যা যা প্রশ্ন করানো হয়েছিল, এবং আশা করব তোমাদের যাদের কালকে এক্সাম রয়েছে সেরকম সেই দিনটা কালকের জন্য যেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি বা তোমরা ফিউচারের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য যে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যেগুলো দেখাবো বা যেগুলো শেয়ার করব প্রত্যেক কটাই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো তাই জন্য বারবার বলছি এগুলোকে ভালো করে দেখো। আর আজকে আমাদের কতগুলো স্টুডেন্টস আছে তারা বলে জানিয়েছে যে আমাদের তোষারি তরফ থেকে যা প্র্যাকটিস করানো যায় সেখানে কিন্তু কিছু কিছু কমন এসেও গেছে অলরেডি, প্রায় অনেকটাই। তো তোমরাও কিন্তু পারবে, যাদের কালকে পরীক্ষা রয়েছে মাথা ঠান্ডা করে যখন যা যা ক্লাস করিয়েছি, ম্যারাথনের বলো, রাত 10টার যে প্রশ্ন উত্তর বলো, পূর্বের যে প্রশ্ন উত্তর, সেই সবগুলো ভালো করে দেখে নেবে, এবং তাহলেই কিন্তু কি হবে না, প্রত্যেকটা পোরশন কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের যে প্রথম প্রশ্নটা যাচ্ছে সেটা হচ্ছে কি না, দেখো, সাংস্কৃতিক জাতীয়তাবাদ তত্ত্বটা কে ব্যাখ্যা করেছিলেন? সাংস্কৃতিক জাতীয়তাবাদের তত্ত্বটা ব্যাখ্যা করেছিলেন, চারটি অপশন রয়েছে, গোখলে, বিবেকানন্দ, সাভারকার না নেহেরু। কে করেছে সাংস্কৃতিক জাতীয়তাবাদের তত্ত্বটা ব্যাখ্যা? এখানে কিন্তু সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ। ঠিক আছে, সাংস্কৃতিক জাতীয়তাবাদের তত্ত্ব ব্যাখ্যা করেছেন কিন্তু গোখলে। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া, এই রকম কিন্তু কিছু কিছু বইয়ের যে লেখক রয়েছে সেগুলো ভালো করে তোমরা দেখবে। এগুলো আর কিছু কিছু স্টোরি বুক যেগুলো কিন্তু আত্মজীবনীমূলক, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেই রকম প্রশ্ন, যার মধ্যে কিন্তু একটা রয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া। সেই ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক কে? এর আগে আমি বলেছিলাম মাই লাইফ যে আত্মজীবনী, সেইটা লেখক পড়িয়েছিলাম, সেগুলো এরকম একটু ভালো করে দেখে নেবে কালকে যারা যারা এক্সাম দিতে যাচ্ছ। আর ম্যারাথনের ক্লাস আমি অবশ্যই বলে দিচ্ছি যে যে টপিকের ওপর তোমরা জোর দেবে। ঠিক আছে? তো ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক কে? জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী 8ই আগস্ট যে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল সেই কবে হয়েছিল? 8ই আগস্ট কোন সালটা? 1942, 20 না 30 না 40? কোন সালে? এইখানে কি হবে? কোন সালটায় মহাত্মা গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন বা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট করেছিল? সঠিক উত্তর হবে কিন্তু 1942। এই রকম ভারত ছাড়ো আন্দোলন ছাড়াও যে যে খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, নীল বিদ্রোহ, তারপর ধরো বিভিন্ন যে যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তরাইনের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, ইঙ্গ মারাঠা যুদ্ধ, ইঙ্গ মহীশূর যুদ্ধ, আর ভারত ছাড়ো আন্দোলন, খিলাফত আন্দোলন, রাওলাট আইন কবে হয়েছিল, এই বিশেষ বিশেষ কিছু মুভমেন্ট গুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ঠিক আছে, ব্ল্যাক বিল কাকে বলা হতো, এই প্রশ্নগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 1920 সালে সেপ্টেম্বরে কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়? পাঞ্জাবে না কলকাতা না দিল্লি না লাহোর? কোন অধিবেশনে 1920-তে অসহযোগ আন্দোলনের কর্মসূচি যে সূচনা হয়েছিল? সঠিক উত্তর হবে কিন্তু কলকাতার অধিবেশনে। ঠিক আছে, কলকাতায় একটা অধিবেশন হয়েছিল, সেখানে কিন্তু 1920 গান্ধীজি যে অসহযোগ আন্দোলন করেছিলেন সেইটাও সেখানে প্রথম কর্মসূচি দিয়ে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ কিসের সাথে যুক্ত? সমাজতন্ত্র, কমিউনিজম,
নাকি নকশালবাদ, না কোনোটি নয়? সঠিক উত্তর হবে এই সমাজতন্ত্র। তিনি সমাজতন্ত্রবাদী, সমাজতন্ত্রের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, মতিলাল নেহেরু কিসের সাথে যুক্ত? মতিলাল নেহেরু কিসের সাথে যুক্ত ছিলেন? স্বরাজ পার্টি, HSRA, INA, নাকি কোনোটিই নয়? কিসের সাথে মতিলাল নেহেরু যুক্ত ছিলেন? উত্তর হবে স্বরাজ পার্টি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কে সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, BG তিলক, নাকি JN নেহেরু, নাকি জওহরলাল নেহেরু? কে? কে সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে অভিহিত করেছিলেন? অপশন এ সুভাষচন্দ্র বসু হবে। ঠিক আছে, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ডান্ডি অভিযান কবে শুরু হয়? মার্চ মাসে যে ডান্ডি অভিযান শুরু হয় সেই সময়টা কত? 12 মার্চ, 15 মার্চ, 15 এপ্রিল, না 30 মার্চ? কোনটা হবে? সঠিক উত্তর হবে কোনটা? ডান্ডি অভিযান শুরু হয় কবে? অপশন হবে বি, সঠিক উত্তর হবে 15 মার্চ 1928। পরবর্তী প্রশ্ন, বিপ্লবী সংগঠন যে হয়েছিল অভিনব ভারত সোসাইটি 1904 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বিপ্লবী সংগঠন অভিনব ভারতীয় সোসাইটি, সেইটা সাথে যুক্ত হয়েছিল কে? ভগৎ সিং, মানে কার উদ্যোগে তৈরি হয়েছিল অভিনব ভারত সোসাইটি? ভগৎ সিং, বিনায়ক দামোদর সাভারকার, বারীন্দ্র কুমার ঘোষ, নাকি পুলিন বিহারী দাস? কোনটা হবে অভিনব ভারত সোসাইটি? অপশন হবে বি। দেখো সঠিক উত্তর বিনায়ক দামোদর সাভারকার, যিনি কিনা তার উদ্যোগে অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1904-এ। নেক্সট অপশন, স্বাধীন ভারতে একটা রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? একটা রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন স্বাধীন ভারতবর্ষে? ইন্দিরা গান্ধী, বিজয়লক্ষ্মী পণ্ডিত, নাকি মিসেস সরোজিনী নাইডু, না সুচেতা কৃপালিনী? কোনটা হবে? আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম রাজ্যের মহিলা রাজ্যপাল ছিলেন কিন্তু মিসেস সরোজিনী নাইডু। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, নাকি মহাত্মা গান্ধী? ফার্স্ট প্রাইম মিনিস্টার কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? সঠিক উত্তর কিন্তু জওহরলাল নেহেরু। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব নিচের কোন শহরে পাস হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব বোম্বে, কলকাতা, না মাদ্রাজে? কোথায় করা হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটা?
সঠিক উত্তর হবে কিন্তু বোম্বে। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ সরকার ভারত সরকার আইন 1919-এ পর্যালোচনা করবার জন্য একটা ভারতীয় সংবিধিবদ্ধ কমিশন নিয়োগ করেছিল, সেই কমিশনটার নাম কি, যেটা 1919-এ পর্যালোচনা করবার জন্য করা হয়েছে? সাইমন কমিশন, হান্টার কমিশন না সি এলবার্ট কমিশন? কোন কমিশনটা হবে? ব্রিটিশ সরকার যেটা করেছিল 1919-এ পর্যালোচনা করবার জন্য, সঠিক উত্তর হবে সাইমন কমিশন। ঠিক আছে, সাইমন কমিশন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নেহেরু রিপোর্টের কি বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল? না এটাতে একটা বিল অফ রাইটস রয়েছে, নাকি কোনো রাষ্ট্রধর্ম থাকবে না, নাকি অপশন সি কেন্দ্রে অর্পিত অবশিষ্ট ক্ষমতা যুক্তরাষ্ট্রীয় সরকার থাকা উচিত, নাকি উপরের সবগুলোই? নেহেরু রিপোর্টের বৈশিষ্ট্য কি হওয়া উচিত ছিল বা কি ছিল? অপশন উত্তর হবে সবগুলো। ওপরে যা যা রীতি রয়েছে সবটাই কিন্তু নেহেরু রিপোর্টের বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন বিন্দুকে পিগম্যালিয়ন পয়েন্ট বলা হয়? ভারতীয় কোন বিন্দুকে পিগম্যালিয়ন পয়েন্ট বলা হয়? উত্তরাঞ্চলীয়, পূর্ব, পাশ্চাত্য না দক্ষিণ? কোনটাকে পিগম্যালিয়ন পয়েন্ট বলা হয়ে থাকে? উত্তরাঞ্চলীয়, পূর্ব, পাশ্চাত্য না দক্ষিণ? সঠিক উত্তর হবে দক্ষিণ অংশ, যেটা সাউদার্ন যে পয়েন্টটা রয়েছে ইন্ডিয়ার, সেই ইন্ডিয়া সাউদার্ন পয়েন্টটাকে বলা হয় পিগম্যালিয়ন পয়েন্ট। একদম ঠিক আছে। পরবর্তী প্রশ্ন তোমাদের কাছে, ভারত চীন সীমান্তের কোন অংশকে ম্যাকমাহন লাইন বলা হয়? ম্যাকমাহন লাইন কোন অংশটাকে বলা হয় ভারত চীন সীমান্তের? উত্তরাঞ্চলীয়, পূর্ব নাকি পাশ্চাত্য না দক্ষিণ? কোন অংশটাকে ম্যাকমাহন লাইন বলা হয়? সঠিক উত্তর হবে পূর্ব অংশটাকে বলা হয় ম্যাকমাহন লাইন, ভারত চীন সীমান্তের পূর্ব অংশ। পরবর্তী প্রশ্ন, সাব হিমালয়ান যে জোন আছে, হিমালয়কে আমরা কতগুলো রিজিয়নে ভাগ করি? অবহিমালয়, পশ্চিম হিমালয়, কাশ্মীর হিমালয়, পীরপঞ্জল, তার মধ্যে পড়ছে শিবালিক, হিমাদ্রি। ঠিক আছে, তো এইরকম সাব হিমালয়ান জোনের দক্ষিণ অংশ, যেটা একদম হিমালয়ের দক্ষিণ অংশ, সেটাকে কি নামে পরিচিত? কারাকোরাম, জাস্কার, মহাভারত নাকি শিবালিক রেঞ্জ? কোনটাকে বলা হয়ে থাকে সাব হিমালয়ের একদম সর্বদক্ষিণের অংশ? সঠিক উত্তর কোনটা হবে? শিবালিক। শিবালিক অংশটাকে কিন্তু একদম সর্বদক্ষিণে, সেই রেঞ্জটাকে বলা হয়ে থাকে একদম কি বলা হয়? সর্বদক্ষিণের অংশ, শিবালিক অংশ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব হরিয়ানা সমভূমির পশ্চিমমুখী ঢাল কোন দিকে গেছে? বিয়াস, চেনাব, সিন্ধু নদীর দিকে না ঝিলাম নদীর দিকে? কোন নদীর দিকে পাঞ্জাব হরিয়ানা সমভূমির পশ্চিমমুখী ঢালটা গেছে? সঠিক উত্তর কোনটা হবে? পাঞ্জাব সমভূমির পশ্চিমমুখী ঢালটা গেছে হচ্ছে সিন্ধু নদী। সঠিক উত্তর হবে অপশন সি, সিন্ধু নদী। নেক্সট প্রশ্ন, নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, আনাইমুদি, চেমরা পিক নাকি ডলফিনের নাক নাকি দোদাবেতা? এটা কিন্তু দোদাবেতা হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, দোদাবেতা। দোদাবেতা কিন্তু নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ।
মনে থাকবে? পরবর্তী প্রশ্ন, পূর্বঘাটের পর্বতমালার কোন অঞ্চলের পূর্ব সীমানাটাকে গঠন করে? ভান্ডার মালভূমি, ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি না কাস মালভূমি? এর মধ্যে কোন মালভূমির অংশটা পূর্বঘাট পর্বতমালার পূর্ব অঞ্চলকে বা পূর্ব অংশকে পূর্ব অংশকে নির্দেশ করছে বা সীমানা গঠন করছে? কোন মালভূমির অংশটা বলা হয়? সঠিক উত্তর হবে দেখো ডেকান ট্র্যাপ মালভূমি বা দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমিটা আরেকটা নাম আমরা কি জানি? এটা কিন্তু একটা লাভা গঠিত মালভূমি, লাভা সঞ্চয়ের ফলে কিন্তু এই মালভূমি সৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় ডেকান ট্র্যাপ মালভূমি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের শীতলতম স্থান কোনটা? ভারতের যে শীতলতম স্থান, দ্রাস, হেমকুণ্ড, কুফরি না লাচেন? ভারতের শীতলতম স্থান কোনটা? দ্রাস, হেমকুণ্ড, কুফরি না লাচেন? আচ্ছা, তোমাদের এরকম যেরকম বলেছি ভারতের সেখানে যদি জিওগ্রাফিক্যালি যদি অ্যাসপেক্ট থেকে বিভিন্ন বিষয়গুলোকে ধরো, তাহলে কিন্তু কোন কোন সবচেয়ে শীতলতম স্থান, সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায় হবে? মেঘালয়ের চেরাপুঞ্জি, মৌসিনরাম, তোমরা জানো। সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এইগুলোকে কিন্তু ভালো করে একটু দেখে রাখবে। ঠিক আছে, রিজিয়ন অনুযায়ী সবচেয়ে শীতলতম স্থান কোনটা, সবচেয়ে উষ্ণতম স্থান কোনটা, মরুস্থলী কোথায় দেখতে পাওয়া যায়, তারপর ভূমিরূপের কিছু কিছু বৈশিষ্ট্য ধরো, শিপ কিরকম অংশ, কিসের অংশ বলা যেতে পারে, বা বাঘশূন্য কিসের অংশ বলা যেতে পারে, কোন ভূমিরূপের অংশ বলা যেতে পারে। এইখান থেকে কিন্তু ঘুরিয়ে এরকম ভাবে প্রশ্ন আসবে তোমাদের জন্য। ঠিক আছে, তো এই জন্য বলছি এই কিছু কিছু জিওগ্রাফিক্যাল টার্ম রয়েছে সেগুলো বিশেষ করে ভালো করে দেখবে। তার সাথে সাথে সাব হিমালয়ান রেঞ্জেস, যেমন হিমালয়ের বিভিন্ন যে ডিভিশন গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে ভালো করে একটু দেখে রাখবে। ভারতের যে শীতলতম স্থান কোনটা, এখানে কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কিন্তু হবে দ্রাস। ঠিক আছে, সঠিক উত্তরটা হবে দ্রাস, যেটা রয়েছে অঞ্চল রিজিয়ন, সেটা কিন্তু ভারতের শীতলতম অঞ্চলের মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন দেখো, পোর্ট ব্লেয়ার, এটা একটা বন্দর হিসেবে আমরা জানি। পোর্ট ব্লেয়ার, এই পোর্ট ব্লেয়ার বন্দরটা কোথায় অবস্থিত? উত্তর আন্দামানে, দক্ষিণ আন্দামানে না মধ্য আন্দামানে? এরকম কিছু ন্যাশনাল পোর্টের মানে লোকেশনটাও জেনে রাখা দরকার, বা এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, পোর্ট ব্লেয়ার যে বন্দরটা রয়েছে সেটা কোথায় অবস্থিত? উত্তর আন্দামানে, দক্ষিণ আন্দামানে নাকি মধ্য আন্দামানে? সঠিক উত্তর কোনটা হবে? সাউথ আন্দামান, দক্ষিণ আন্দামানের যে অংশ সেখানে কিন্তু পোর্ট ব্লেয়ার নামে আমাদের পরিচিত যে মানে পোর্টটা রয়েছে, বন্দরটা রয়েছে, সেটা পোর্ট ব্লেয়ার বন্দর, সেটা কিন্তু দক্ষিণ আন্দামানে পোর্ট ব্লেয়ার অবস্থিত। ঠিক আছে, তো এই রকম আরো কিছু গুরুত্বপূর্ণ বিভিন্ন যে টপিক গুলো রয়েছে, তার সাথে কিন্তু তোমাদের কালকে যারা যারা ফুড এসআই এক্সাম দিতে যাবে, ম্যারাথন ক্লাসে আমি যা যা তোমাদের সাথে আলোচনা করেছি এতদিনের 3টে ম্যারাথন ক্লাসে, সেই 3টে ম্যারাথন ক্লাসে গুরুত্বপূর্ণ, ভালো করে সেখান থেকে বিভিন্ন বিষয়গুলোকে দেখবে। কি কি বিষয় আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, ভারতীয় ইতিহাসের বিভিন্ন মুভমেন্ট, বিভিন্ন বিদ্রোহ বলতে সেখানে তোমরা যদি দেখো কৃষক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, বিভিন্ন যে উপজাতিমূলক বিদ্রোহগুলো রয়েছে সেগুলো একটু দেখবে, বিভিন্ন মুভমেন্ট গুলোকে দেখবে, যেমন ভারত ছাড়ো আন্দোলন, খিলাফত আন্দোলন। ঠিক আছে, বিভিন্ন যুদ্ধ যেমন পলাশির যুদ্ধ, তরাইনের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, বা দেখতে পাবে অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, রাওলাট আইন, এই সম্বন্ধে একটু ভালো করে দেখে রাখবে, সালগুলো বা কার সাথে কার হয়েছিল এগুলো একটু দেখে রেখো। আর বিশেষ করে আরো একটা কথা বলার আছে, বিভিন্ন শহরের যে উপনাম আর তার সাথে বিভিন্ন ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে, সেগুলো কিছু কিছু গুরুত্বপূর্ণ দিনগুলো কেন গুরুত্বপূর্ণ সেগুলো একটু ভালো করে দেখে রাখবে, যাতে তোমাদের প্র্যাকটিসটা মানে ভালো হয় বা ইনফরমেশন গুলো পেতে সুবিধা হয়, এবং সেই ইনফরমেশনের বেসিসে তোমরা কি করতে পারবে না, তোমরা যখন কালকে পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তোমাদেরই সুবিধে হবে।
ঠিক আছে। আর আরো একটা কথা বলার, আজকে যেটুকু সময় রয়েছে হালকার উপর থেকে দেখে নাও, বেশি কিন্তু প্রেসার দিও না, বেশি চাপ নিও না, একদমই টেনশন করো না, মাথা ঠান্ডা করে ভালো করে পরীক্ষা দিও। এতদিন তোমরা তোমাদের উপর নিজেদের উপর বিশ্বাস রাখো, নিজেদের কনফিডেন্সটাকে হাই লেভেলে রাখো, যেখানে তোমরা জানো যে তোমরা যে যে বিষয়গুলো পড়েছো জেনেছো সেগুলো কিন্তু প্রচুর ভালো। কারণ কি না, এইগুলো থেকে কমন আসবে, কারণ ফার্স্ট শিফটেও কিন্তু কমন এসেছে। আমাদের অনেকেই জানিয়েছে, স্টুডেন্টসরা ফোন করে জানিয়েছে যে আমাদেরও কিছু কমন এসেছে, সেই জন্য তোমাদেরও কিন্তু আসার পসিবিলিটি প্রচুর। তো তোমাদেরও কমন আসবেই, তো খুব একটা টাফ হবে না, অত নিয়ে ভেবো না, টেনশন করো না। যেটুকু মানে প্র্যাকটিস করিয়েছি সেগুলোকেই ভালো করে একটু রিভিশন করো, ভালো করে দেখো, তাহলে দেখবে তোমাদের এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের যে যে টপিকগুলোর ওপর আমি বলেছিলাম জোর দিতে সেগুলোকে জোর দাও, দেখবে ইজিলি তোমরা কিন্তু ফুড এসআইয়ের এক্সামের জিকে পার্টটায় তোমরা কিন্তু অনেকটাই কভার করে নিয়েছো বা অবশ্যই তোমরা পাবে, এবং পুরো পার্টটা এবার পুরো পরীক্ষাটাই তোমাদের খুব ভালো হবে। সেভাবেই প্র্যাকটিস করে যাও, সেভাবেই ভালো করে দেখে নাও, তোমাদের কোনো টেনশন নেই, কারণ তোমাদের সব সময় তোমাদের পাশে নোট স্টাডি আমরা অবশ্যই রয়েছি। আমাদের গাইড আমরা যতটা পারবো 100% দিয়ে তোমাদের কিন্তু গাইড করব। ঠিক আছে, তো আজকে আমি যা যা প্রশ্ন তোমাদের শেয়ার করলাম সেগুলো অবশ্যই একটু দেখে নিও। আর বিভিন্ন যে হিমালয়ান যে রেঞ্জগুলো রয়েছে সেই রেঞ্জগুলোর একটা অপোজিট যে নাম রয়েছে, যেমন শিবালিক হিমালয় বা অব হিমালয়, হিমাচল হিমালয় বা হিমাদ্রি হিমালয়, ঠিক আছে, এই যে সাব ডিভিশন যে নেমগুলো সেগুলো একটু ভালো করে দেখবে। তার সাথে আর একটা বিষয় বলবো, সংবিধান থেকে যে সংবিধানের যে মৌলিক কর্তব্য বা সংবিধানের জনক কাকে বলে, ঠিক আছে, আর কিছু কিছু বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে যেখানে বিভিন্ন স্টোরি বা বিভিন্ন আত্মজীবনীমূলক গ্রন্থ ধরো বিভিন্ন নাম সেগুলো, আর তার সাথে কিছু কারেন্ট আপডেট কিন্তু অবশ্যই পড়ে যেও, কারণ আমারই ভিডিওতে রয়েছে প্রচুর কারেন্ট আপডেটের উপর আমি তোমাদের ভিডিও রেখেছি, সেগুলো ভালো করে একটু দেখে নিও। রিসেন্টলি কিছু কারেন্ট আপডেট সেগুলোর উপরও কিন্তু দিতে পারে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করে যাও, দেখবে তোমরা অবশ্যই কিন্তু সফল হবে, তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে। তো আজকের মতো তোমাদের কাছে আমি এখানেই ক্লাস শেষ করলাম। তোমাদের জন্য অনেক শুভকামনা, যেখানে তোমরা অনেক ভালো করে পরীক্ষা দেবে। সবার জন্য অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে। সারাক্ষণ পড়ার কোনো দরকার নেই, যতটুকু পড়েছো দেখবে জানবে অনেক ভালো, অনেকটা প্রিপেয়ার হয়ে গেছো। আর যেটুকু সময় বাকি রয়েছে হালকা করে একটু চোখ বুলিয়ে নাও, টেনশন করো না, মাথা ঠান্ডা করে কালকে গিয়ে পরীক্ষা দিয়ে আসো। ঠিক আছে, আর অবশ্যই কালকে জানিও কেমন পরীক্ষা হয়েছে, কিরকম হলো, অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আর যদি এছাড়াও যদি অন্য কোনো এক্সামের জন্য রেডি হও তাহলে অবশ্যই কিন্তু আমাদের নোট স্টাডিকে ফলো করো। এরকমই কিন্তু প্রচুর ক্লাস, প্রচুর নোট তোমরা পেয়ে যাবে, প্রচুর প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমাদের একটাই শুভকামনা, তোমাদের কালকে যারা এক্সাম দিতে যাবে অবশ্যই ভালো করে দিও, ভালো করে হবে, তোমরা সফল হবে, এই আশাই আমরা করলাম বা এই কামনাই তোমাদের জন্য রইলো। অল দ্য বেস্ট, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দিও কালকে। আজকের মতো এইটুকু, গুড নাইট, ভালো থেকো, টাটা।